আমরা লাস্ট দিন এখানে ছিলাম, আমরা দেখছিলাম স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। এটার বিভিন্ন অংশ স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামে যখন একটা স্পেসিমেনকে আমরা টেনসাইল টেস্ট করি, এটার কিছু মেকানিক্যাল প্রপার্টি জানার জন্য, তখন আমরা এই ধরনের একটা ডায়াগ্রাম পাই, যেখানে ওয়াই অ্যাক্সিসে আছে স্ট্রেস ভ্যালু আর এক্স অ্যাক্সিসে আছে স্ট্রেইন ভ্যালু, এবং এর বিভিন্ন অংশ আমরা ইতিমধ্যে দেখেছি। এটার ইলাস্টিক রিজিয়ন, ইলাস্টিসিটি, ইল্ডিং, স্ট্রেইন হার্ডেনিং, নেকিং, এই বিষয়গুলো আমরা লাস্ট দিন দেখেছি। আজকে আমরা এটার কোথায় যে ছিলাম, আমরা মনে হয় আলটিমেট স্ট্রেস তো আমরা দেখেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। আমরা এখানে দেখছিলাম যে ইল্ডিং পর্যন্ত আমরা জানি যে যখন প্লাস্টিক ডিফরমেশন শুরু হচ্ছে, ইল্ড পয়েন্ট বা ইল্ড স্ট্রেংথ, সেই বিষয়গুলো আমরা দেখেছি। ইল্ডিং এর পরে কি হচ্ছে, যখন আমরা লোড কন্টিনিউ করছি, আমরা এই যে ইল্ডিং শুরু হলো, প্লাস্টিক ডিফরমেশন শুরু হলো, তারপরেও আমরা স্পেসিমেনটাকে টেনসাইল লোডে দিয়েই রেখেছি। আমরা টেনসাইল লোড ইনক্রিজ করছি। দেখো ইল্ডিং এর পরে একটা জায়গায় দেখাচ্ছে স্ট্রেইন হার্ডেনিং, মানে ইল্ডিং এর পরেও যদি আমরা লোডিং কন্টিনিউ করি, সেক্ষেত্রে কি হবে? লোডিং বিয়ন্ড yield point. After yielding, plastic deformation becomes more and more difficult. The stress necessary to continue deformation rises with increasing strain, and the curve tends to be flattened out. এটা হচ্ছে yield point আমাদের। এরপরে যদি আমরা কন্টিনিউ করতে চাই, প্লাস্টিক ডিফরমেশন বিকামস মোর অ্যান্ড মোর ডিফিকাল্ট। কেন? তোমাদের মনে আছে স্ট্রেইন হার্ডেনিং এর কথা, যে যত বেশি ডিসলোকেশনের মুভমেন্ট হবে, তত ডিসলোকেশনের মাল্টিপ্লিকেশন হবে, এবং এই ডিসলোকেশনের ডেনসিটি যে ইনক্রিজ করছে, সেটাই ফার্দার ডিসলোকেশনের মুভমেন্টকে আবার বাধাগ্রস্ত করবে। This is called strain hardening. With deformation, the number of dislocations inside the material is increased, which hindered further dislocation movement, and the material becomes stronger. এই যে এই অংশটা, কার্ভের এই অংশটা, যে ডিসলোকেশন মুভমেন্ট যত বাড়ছে, নতুন নতুন ডিসলোকেশন একটা আরেকটার মুখোমুখি হচ্ছে, ডিসলোকেশনের ডেনসিটি বাড়ছে, এবং এরা আবার ফার্দার ডিসলোকেশনের মুভমেন্টকে বাধাগ্রস্ত করছে। At point M, the stress becomes the maximum and is known as the ultimate tensile strength. এই যে এই পয়েন্টটাতে সবচেয়ে বেশি স্ট্রেস মনে হচ্ছে যে মেটেরিয়ালটা এই পয়েন্টে নিতে পারছে, এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা কমে যাচ্ছে। এটাকে আমরা বলছি আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, UTS, or simply the tensile strength of the material. এটা ছিল আমাদের লাস্ট দিন পর্যন্ত, আমরা এতটুকু দেখেছিলাম, একটুখানি রিভিউ করে নিলাম। এরপরে হচ্ছে এই যে স্ট্রেইন হার্ডেনিং এর যে অংশটা বলছি, আমরা একটা স্পেসিমেনকে স্ট্রেস দিচ্ছি দিয়ে, মানে লোড দিচ্ছি আর কি, টেনসাইল লোড দিচ্ছি, এরকম একটা জায়গায় গিয়ে আমরা লোডটা রিলিজ করে দিলাম, এরকম একটা লোডে গিয়ে লোডটা রিলিজ করে দিলাম। স্পেসিমেনটা আবার আগের অবস্থায় ফেরত আসবে কি? পুরোটা আসবে না। এতটুক সে ইলাস্টিক স্ট্রেইন, সেটা সে রিকভার করছে, আর এই যে তার পার্মানেন্ট স্ট্রেইন হয়েছে, সেটা সে আর রিকভার করতে পারবে না। প্রথমে তার ইল্ড পয়েন্ট ছিল এই পয়েন্টটা, এরপরে যখন আমরা আবার যদি এটাকে লোড দেই, রিঅ্যাপ্লাই করি লোড, সেক্ষেত্রে এর ইল্ড পয়েন্ট সিগমা y1 থেকে হয়ে যাচ্ছে সিগমা y2। ইল্ড পয়েন্টটা বেড়ে যাচ্ছে, মানে এটাকে প্লাস্টিক্যালি ডিফর্ম করতে আমাদের আরো বেশি লোড দিতে হচ্ছে। এর মানে হচ্ছে এই অংশটায় স্ট্রেইন হার্ডেনিং হয়েছে। এটা কি বোঝা যাচ্ছে? তোমরা আছো? আচ্ছা, এটা ক্লিয়ার? আমরা পরে আগাবো। আমরা এটাকে ওই যে ছোটবেলার কিছু অনেক আগের দিন, ছোটবেলায় তো এখন দেখো কিনা জানি না, সার্কাসে এরকম একটা বিষয় হতো যে কেউ একজন খুব দেখাচ্ছে সে খুব শক্তিশালী একজন মানুষ, সে একটা লোহার
রডকে মনে করো বাঁকাচ্ছে, বেন্ড করছে, সে খুব মানে সে খুবই শক্তিশালী, সে খুবই স্ট্রং, সে একটা মনে করো যে একটা রডকে বাঁকায় ফেললো, একটা চিকন রডকে বাঁকায় ফেললো, এরপরে সে চ্যালেঞ্জ করছে অন্যদের যে তুমি এটাকে আবার সোজা করো, দেখি পারো কিনা। সে নিজেও কিন্তু ওটা হয়তো আর সোজা করতে পারবে না, কারণ যখনই সে ওটাকে ডিফর্ম করেছে তখনই কিন্তু ওটার ইল্ড পয়েন্ট এই যে সিগমা ওয়াই 1 থেকে বেড়ে অন্য একটা পয়েন্টে চলে গেছে সিগমা ওয়াই 2 তে, কারণ তার মধ্যে স্ট্রেইন হার্ডেনিং হয়েছে, ইল্ডিং এর পরে স্ট্রেইন হার্ডেনিং হয়েছে। এখন যদি সে আবার নিজেই যদি ওটাকে আবার ডিফর্ম করতে চায়, এখন তাকে আগের চাইতেও বেশি লোড দিয়ে ডিফর্ম করতে হবে। তো সেই জন্য আমরা যদি এখন আবার অ্যাপ্লাই করি, রিঅ্যাপ্লাই করি লোডটা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইল্ড স্ট্রেংথ আগে যেখানে ছিল এখন তার চাইতে বেড়ে গেছে। আমি বুঝতে পারছি না তোমরা বুঝেছো কিনা, আমি কন্টিনিউ করি, না বুঝলে আবার নক করো। ফরমেশন অফ নেকিং ডিউরিং প্লাস্টিক ডিফরমেশন। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম, ডিফর্ম করার পর সবসময় কি স্ট্রেন হার্ডেনিং হয়? তুমি কতদূর পর্যন্ত ডিফর্ম করছো, কিছুটা স্ট্রেইন হার্ডেনিং হবে, মানে যেটা হচ্ছে ডিসলোকেশনের ডেনসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ, তুমি হচ্ছে যে কিছুটা হবে, যদি তুমি একদম ইলাস্টিক রিজিয়ন থেকে ফেরত চলে আসো তাইলে অসুবিধা নাই, তাইলে তো ইল্ডিং শুরু হয় নাই। হ্যাঁ, এখন স্ট্রেইন হার্ডেনিং কিছুটা হবে। তোমরা জিনিসটা ইমাজিন করো যে একটা মেটালের ভেতরে অনেক ডিসলোকেশন আছে, তুমি যখন এটাকে ডিফর্ম করছো ডিসলোকেশন গুলো মুভ করছে, এই মুভমেন্টটা করে কিন্তু সে একটা আরেকটার ওয়েকে বাধাগ্রস্ত করছে। তো কিছুটা সে স্ট্রেইন হার্ডেন হচ্ছে, কিছুটা হলেও, খুব সামান্য হলেও। হ্যাঁ, সেটা নেগলিজিবল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যদি তুমি অনেকটা ডিফর্ম করো তাহলে ডেফিনেটলি স্ট্রেইন হার্ডেনিং হবে অথবা মেটাল ফ্র্যাকচার হয়ে যাবে। ঠিক আছে, মানে ওইটা হবে, মানে ডিসলোকেশন কতটা মুভ করতে পেরেছে, তুমি কতটা লোড দিয়েছো সেটার উপর ডিপেন্ড করছে। কিছুটা স্ট্রেইন হার্ডেনিং হবে, কিন্তু সেটা এরকম হতে পারে যে সেটা নেগলিজিবল, আবার হতে পারে যে না তুমি অনেকটাই ডিফর্ম করেছো, সেক্ষেত্রে তোমার ইল্ড পয়েন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। সাধারণত ইল্ড পয়েন্ট একটু চেঞ্জ হবেই, কারণ তুমি তো একটু হলেও ডিফর্ম করেছো, ইল্ডিং এর পরে একটু হলেও এটাকে ডিফর্ম করেছো। ইয়েস ম্যাম। এরপরের অংশটা হচ্ছে এই যে কার্ভের যে অংশটা নিয়ে আমরা শুরুতে বলেছিলাম আমি, যে এই অংশটা কেন এখানে নিচে নেমে আসছে। আমরা হলো যে আমরা তো লোড ইনক্রিজ করছি, এটা তো উপরে দিকে যাওয়ার কথা ছিল, সেইটা একটু আমরা বুঝি। ফরমেশন অফ নেকিং ডিউরিং প্লাস্টিক ডিফরমেশন beyond the point M, necking occurs at the sample and stress decreases to eventual fracture. একটু একটা সেকেন্ড। আমাদের এম পয়েন্টের পরে নেকিং বা আলটিমেট টেনসাইল স্ট্রেংথের পরে আমরা দেখছি যে স্যাম্পল যে অবস্থায় ছিল সেটা আগের অবস্থায় নাই, সেটা হচ্ছে একটু মনে হচ্ছে একটা সরু হয়ে যাচ্ছে, স্যাম্পলের মাঝামাঝি জায়গায় একটু সরু হয়ে যাচ্ছে। টেনসাইল মেশিনে যখন আমরা স্যাম্পলটা দিয়েছি দেখা যাচ্ছে একটা পয়েন্টের পরে বা আলটিমেট টেনসাইল স্ট্রেংথের পরে আস্তে আস্তে মনে হচ্ছে যে এই জায়গায় একটু সরু হয়ে গেছে। এই সময় কি হয় আমরা একটু আগেও দেখেছিলাম, ডিউরিং নেকিং pores and other defects start to form or propagate, accumulate and multiply and reduce the effective cross section of the material. এটা একটু আমরা বুঝি, আগে মেটেরিয়ালের যে ক্রস সেকশন ছিল এখন কিন্তু এই যে এই জায়গাটায় ক্রস সেকশনটা কি হয়েছে, কমে গেছে। দেখো আগে ছিল যেরকম, এখন নেকিং হওয়াতে, সরু হয়ে যাওয়াতে এই জায়গাটায় ক্রস সেকশন কমে গিয়েছে। When the cross section can hold the applied load no more, fracture or material, এটা অফ হবে, fracture of material takes place. যখন তোমার এই ক্রস সেকশনটা সরু হতে হতে এমন অবস্থায় চলে আসে সে আর আমাদের লোডটা নিতে পারছে না,
তখন একটা সময় গিয়ে এই যে পোর যেগুলা ছিল সেগুলো অ্যাকুমুলেট হয়ে ইফেক্টিভ ক্রস সেকশনটা আস্তে আস্তে কমতে কমতে একটা সময় গিয়ে মেটেরিয়াল ফ্র্যাকচার করে, ভেঙে যায়। এখন ওই অংশটায় আসি যে কেন এটা এদিকে না দেখিয়ে এই দিকে দেখাচ্ছে। যেটা তোমার এই কার্ভটা যেটা ট্রু হওয়ার কথা, যে ট্রু স্ট্রেস স্ট্রেইন কার্ভ এরকম হওয়ার কথা ছিল, যে আমরা লোড দিতে থাকবো এটাও ডিফর্ম হতে থাকবে, লোড দিতে থাকবো এটাও মানে লোড ইনক্রিজ করছি আমরা, এরকম এক্সপেক্ট করছিলাম আমরা যে আমরা লোড দিতে থাকবো একটা সময় গিয়ে ফ্র্যাকচার হয়ে গেল। কিন্তু কার্ভটার আসলে দেখাচ্ছে এইরকম। এটাকে আমরা বলছি, একটুখানি আমরা ছোট্ট করে ড্র করে নিব নিজেরা, যে এটা হলো ট্রু ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম, সরি এটা হচ্ছে ট্রু স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম, আর এটা হচ্ছে এই যে নিচের যে ব্লু কার্ভটা এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। True stress strain diagram, engineering stress strain diagram. Engineering stress is the applied load divided by the original cross-sectional area of a material, also known as nominal stress. যার মানে আমরা যখন টেনসাইল টেস্টটা শুরু করেছি তখন যে ক্রস সেকশনাল এরিয়া ছিল, মনে করো ক্রস সেকশনাল এরিয়া ছিল 10 বা 100 যেটাই হোক, 100 মিলিমিটার স্কোয়ার মনে করো, বা 10 মিলিমিটার স্কোয়ার ছিল ক্রস সেকশনাল এরিয়া। এরপরে যখন আমরা লোড দিচ্ছি, লোড দিয়েই যাচ্ছি, মেশিনে কিন্তু আমরা ইনপুট দিয়েছি, মানে যখন আমরা ডেটা ইনপুট দিয়েছি তখন কিন্তু আমরা এটার যে ক্রস সেকশনাল এরিয়া দিয়েছি, টেস্টের সাথে সাথে কিন্তু মেশিন ওই ক্রস সেকশনাল এরিয়াটার যে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু সে মেজার করছে না, যে এই কি সরু যে হয়ে যাচ্ছে, ও কিন্তু 100 মিলিমিটার স্কোয়ার ধরেই কিন্তু ক্যালকুলেট করছে। ও কিন্তু লোড ডিভাইডেড বাই ওই 100ই আছে ওর, হ্যাঁ, ও কিন্তু ওই যে 100 থেকে 90 80 ওরকম করে কিন্তু ক্যালকুলেট করছে না। তাইলে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস হচ্ছে অ্যাপ্লাইড লোড, লোড ভ্যারি করছে কিন্তু divided by the original cross sectional area of a material. শুরুতে যে ক্রস সেকশনাল এরিয়া ধরে আমরা ডেটা ইনপুট করেছি, ইঞ্জিনিয়ারিং স্ট্রেসের লোডটা ধরছে, মেশিন তার লোডটা দেখাচ্ছে যে 10 কিলো নিউটন, 20 কিলো নিউটন, 100 কিলো নিউটন, 200 কিলো নিউটন লোড বেড়ে যাচ্ছে, কিন্তু স্ট্রেস ক্যালকুলেশনটা হচ্ছে অরিজিনাল ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ডিভাইড করে। ট্রু স্ট্রেসের ক্ষেত্রে কি হচ্ছে, applied load divided by the actual cross sectional area, that is the changing area with respect to time of the specimen at that load. এটাও মেজার করা পসিবল, একটা ইউটিএম মেশিনে ট্রু স্ট্রেসও মেজার করা পসিবল যদি আমরা অ্যাপ্লাইড লোডকে যে অ্যাকচুয়াল ক্রস সেকশনাল এরিয়া, মানে আস্তে আস্তে যে এরিয়াটা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, সেটা দিয়ে যদি আমরা ডিভাইড করি তখন দেখা যায় যে ট্রু স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম এরকম হচ্ছে। এখন তোমাদের একটা হতে পারে যে ট্রু স্ট্রেস কন্টিনিউস টু ইনক্রিজ আফটার নেকিং because although the load required decreases, the area decreases even more. একটা জিনিস এই জায়গাটায় একটু একটা জিনিস বুঝতে হবে, যে যখন আমাদের নেকিং শুরু হয়ে যাচ্ছে, যখন নেক ফরমেশন হচ্ছে, তখন কিন্তু মেটাল অল্প লোডেই আস্তে আস্তে ফ্র্যাকচারের দিকে চলে যাচ্ছে, তখন ওটাকে টানতে আমাদের আর মানে টেনসাইল লোড আমাদের আর খুব বেশি দিতে হচ্ছে না। এই দেখো এটা হচ্ছে রিয়েল ছবিগুলা, রিয়েল ছবি মানে সত্যি সত্যি যে স্যাম্পল তোমার এই যে নেক ফরমেশন করেছে, এই যে নেকিং হয়েছে, নেকিং হওয়ার পরে একটা সময় গিয়ে এটা ভেঙে গেছে, দেখো এই স্যাম্পলটা ভেঙে গেছে। তো একটা জিনিস বোঝো যে নেকিং এর পরে যখন নেকিং হয়ে গেল, ভিতরে পোর গুলা অ্যাকুমুলেট করে বড় বড় ভয়েড তৈরি করা শুরু করলো, তখন মানে মনে করে একটা জিনিস যখন উইক হয়ে গেছে তখন কিন্তু অল্প লোডেই সে আস্তে আস্তে কোলাপস করার দিকে চলে যাবে। সেই ক্ষেত্রে আমাদের আসলে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটাই হওয়ার কথা ছিল, যে দেখা যাচ্ছে ট্রু স্ট্রেস কার্ভটা কন্টিনিউস টু ইনক্রিজ আফটার নেকিং, নেকিং এর পরও এটার আসলে কম লোডেই আস্তে আস্তে ফ্র্যাকচারের দিকে যাওয়ার কথা, কিন্তু এখানে যে লোড রিকোয়ার্ড সেটা ডিক্রিজ করে
একই সাথে এরিয়া তার চাইতেও কম হয়ে যাচ্ছে, মানে ক্রস সেকশনাল এরিয়াটা যেটা ছিল এখন সেটা আরো কমে যাচ্ছে। সেই জন্য তোমার এই যে ট্রু স্ট্রেস স্ট্রেইন কার্ভটা এইরকম দেখা যায়। এটা একটু ক্লিয়ার হলো কিনা বুঝতে পারছি না, তোমরা একটু বলবা। ম্যাডাম আমরা যদি স্ট্রেস স্ট্রেইন না নিয়ে লোড ভার্সেস স্ট্রেইন গ্রাফ নিতাম তখনও তো এটা ইঞ্জিনিয়ারিং এর মতো নেমে যেত না। নেকিং এর পরে যে বললেন ইয়াটা মানে লোডের পর লোড অ্যাকচুয়ালি কমে যায়, সো তখনও তো ইঞ্জিনিয়ারিং কার্ভের মতোই নেমে যেত যদি খালি লোড ভার্সেস স্ট্রেইন গ্রাফ নিতাম। লোড ভার্সেস স্ট্রেইন মানে যেটা হচ্ছে লোড অ্যাকচুয়ালি কমে যেত না, লোড আমরা কিন্তু লোড দিচ্ছি, হ্যাঁ, কিন্তু ম্যাটেরিয়াল আর ওর আর লোডটা লাগছে না, তখন সে কম লোডেই আস্তে আস্তে ফ্র্যাকচারের দিকে যাচ্ছে। এখন তুমি বলতে চাচ্ছ এদিকে যদি লোড তখনও থাকে ওইভাবে গ্রাফটা নিলে গ্রাফটা ম্যাডাম স্ট্রেস যেখানে আছে স্ট্রেসের জায়গায় আমি লোড ইউজ করতেছি। আচ্ছা, মানে তুমি বলছো এটা ইয়ে হবে না, মানে লোড পার এরিয়া না, এটা লোড পার না এরিয়া। তখন লোড পার এরিয়া না হইলেও তো হ্যাঁ, সো তখন যদি খালি লোডের গ্রাফ হইতো তখনও কি এইভাবে কমে যেত না, কারণ নেকিং এর না, তুমি তো লোড এক্সটেনশন কার্ভ তো অন্যরকম হবে, এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। লোড শুধু লোড নিলে সেটা তো ক্রস সেকশনাল এরিয়া কি সেটা তো কনসিডার করছে না। হ্যাঁ, লোড এক্সটেনশন কার্ভ অনেক আগে ওটা ইউজ করতো, এখন স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামই ইউজ করে, যেহেতু এই যে অনেকগুলো ফ্যাক্টর চলে আসে, এই ক্রস সেকশনাল এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে স্যাম্পলটা এইটা দেখছো, এইটা কিন্তু এই যে আমরা এই এর মধ্যে দেখবো, আমরা যে টেনসাইল টেস্ট করব সেশনালে সেটা এরকম স্যাম্পল দেখবো। আমরা এখানে একটা গেজ লেংথ মার্ক করে নিব, মনে করো এখান থেকে এতটুকু আমরা একটা গেজ লেংথ মার্ক করে নিব, তারপরে দেখো এটা লম্বা হয়ে যতটুকু হয় বা ভেঙে যাওয়ার পরে আমরা করবো কি ভাঙা টুকরা দুইটাকে একসাথে রেখে দেখবো যে মনে করো যে গেজ লেংথটা কতটা বড় হয়েছে, এরকম এখানে এই যে রিয়েল ছবিটা আছে তো এর জন্য। আচ্ছা, তাইলে ট্রু স্ট্রেস এন্ড স্ট্রেইন আর অফেন নট রিকোয়ার্ড, কারণ কি এটা খুব জরুরি দরকার না, কারণ যখন তোমার ওই যে ইল্ড স্ট্রেংথটা যখন আসলে এক্সিড করে যাচ্ছে, মানে ইল্ড স্ট্রেংথের বিষয়টা যখন মানে আমরা জেনে গেলাম যে এটা হচ্ছে মেটেরিয়ালের ইল্ড পয়েন্ট, ইল্ডিং এর পরে মেটেরিয়াল তো ডিফর্ম করা শুরু করেছে, the component has failed because it no longer has the original intended shape. Furthermore, when necking begins, the component is grossly deformed and no longer satisfies its intended use. যখনই আসলে yielding শুরু হয়েছে, এটা আসলে এক ধরনের ইন্ডিকেশন যে আমার এখানে ডিফরমেশন শুরু হয়েছে, মেটেরিয়াল আর আগের অবস্থায় নাই, এবং লোড যদি এখন বাড়তে থাকে এখন তাহলে আমাদের একটা সতর্ক হওয়ার সময় এসেছে যে এখন যদি লোড বাড়তে থাকে যে কোনো সময় ফ্র্যাকচার হতে পারে। সেই জন্য ডিজাইন যখন করা হয়, কোনো বিল্ডিং ডিজাইন বা কোনো স্ট্রাকচারাল ডিজাইন যখন করা হয়, তখন আসলে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ না ধরে ইল্ড স্ট্রেংথ বা ইল্ড স্ট্রেস ভ্যালুটাকে ধরেই আমাদের ক্যালকুলেশন গুলো করা হয়, কারণ ওইটাই আমাদের মানে ওইটাই হচ্ছে আমাদের সেফটিটা ইন্ডিকেট করে যে কখন আসলে ইল্ডিং শুরু হচ্ছে। সো আলটিমেট টেনসাইল স্ট্রেংথের ভ্যালুটা আমরা জেনে রাখি, কিন্তু সেটা আসলে খুব একটা ম্যাটার করে না, বেশি জরুরি হচ্ছে ম্যাটেরিয়ালের ইল্ড পয়েন্টটা কোথায়, ইল্ডিং কোথায় শুরু হচ্ছে। আমরা এখানে এই যে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা থেকে আরো কিছু ইনফরমেশন পাই, আরো কিছু মেটেরিয়ালের প্রপার্টি সম্পর্কে জানতে পারি। এটা দেখি, এটা একই আগে যেটা দেখলাম একই ডায়াগ্রাম, ডাকটিলিটি সম্পর্কে জানতে পারি যে মেটেরিয়াল কতটা ডাকটাইল। এই দেখো এটাও কিন্তু একটা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম, এই যে এই এক্সেস স্ট্রেস এখানে স্ট্রেইন, এখানে দুইটা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম আছে, এ বি একটা, আরেকটা হচ্ছে এইটা এ বি প্রাইম, যেটা এ বি আর এ বি প্রাইম, এরকম দুইটা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। এখান থেকে এই ডায়াগ্রামটার দিকে তাকায় কিন্তু আমরা আমার মনে হয় যে তোমরা নিজেরাও বুঝতে পারছো কোনটায় ডাকটিলিটি আছে। ডাকটিলিটি ইজ দ্য মেজার অফ ডিফরমেশন এট ফ্র্যাকচার of materials during tension.
কিছু মেটেরিয়াল এরকম হতে পারে যে ইল্ডিং শুরু হওয়ার সাথে সাথে মানে ডিফরমেশন শুরু হওয়ার সাথে সাথে ফ্র্যাকচার হয়ে গেছে, এই যে এখানটাই ফ্র্যাকচার হয়ে গেছে, ইল্ডিংও শুরু ফ্র্যাকচারও শুরু, মেটেরিয়াল ইজ ব্রিটল, মানে এটার কোনো সেই অর্থে কোনো ডিফরমেশনই হয় নাই, এ যখনই ইল্ডিং শুরু হয়েছে তখনই সে ফেল করে গেছে। আর এই মেটেরিয়ালটা দেখো নিচের এটার ইল্ডিং শুরু হয়েছে, এই যে অনেকটা ডিফর্ম হয়েছে, তারপরে একটা সময় গিয়ে ফ্র্যাকচার হয়েছে, এই মেটেরিয়াল হচ্ছে ডাকটাইল। আমরা ছবি দেখে কি বুঝতে পারছি? আমরা একটা ডায়াগ্রাম দেখে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম দেখে বুঝতে পারছি যে কোনটা বেশি ডাকটাইল। Yes, ma'am. ডিফরমেশন হচ্ছে, এই যে এই অংশটা ইন্ডিকেট করছে ডিফরমেশন হচ্ছে। এই ডাকটিলিটিটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি একটা মেটেরিয়ালের জন্য, যে মেটেরিয়াল ডাকটাইল নাকি ব্রিটল। আমরা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম থেকে এই মেটেরিয়ালের এই মেকানিক্যাল প্রপার্টিটা সম্পর্কেও জানতে পারি। ডাকটিলিটি, মেটেরিয়াল ডাকটাইল কিনা, usually measured as either elongation at failure or reduction in area. Elongation at failure মানে পার্সেন্টেজ ইলংগেশন কত, সেইটা দিয়ে আমরা ডাকটিলিটি মেজার করতে পারি, যে চেঞ্জ অফ লেংথ কত ডিভাইডেড বাই অরিজিনাল লেংথ ইনটু 100, অথবা পার্সেন্টেজ রিডাকশন ইন এরিয়া, এটা দিয়েও করতে পারি চেঞ্জ অফ ক্রস সেকশনাল এরিয়া ডিভাইডেড বাই অরিজিনাল ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাইড বাই 100। যদি আমরা আরেকটু ডেটা দিয়ে বলি, এটাও তোমরা ক্যালকুলেট করবা, পার্সেন্টেজ ইলংগেশন আমরা যে সেশনাল করব টেনসাইল টেস্টে, সেখানে আমরা এটা ক্যালকুলেট করব, আমরা লেংথ দিয়ে চেঞ্জটা ক্যালকুলেট করতে পারি, অথবা এরিয়া দিয়ে ক্রস সেকশনাল এরিয়ার যে চেঞ্জ সেটা দিয়েও ক্যালকুলেট করতে পারি। সাধারণত যখন পার্সেন্টেজ ইলংগেশন গ্রেটার দ্যান 5% সেই মেটেরিয়ালকে আমরা ডাকটাইল বলতে পারি, আর যখন খুব তাড়াতাড়ি ফেল করে পার্সেন্টেজ ইলংগেশন লেস দ্যান 5% সেটাকে আমরা সাধারণত ব্রিটল বলি। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ? আমরা শুনতে পাচ্ছি? Yes, ma'am. শোনা যাচ্ছে। কানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা, এখন দেখো ডাকটিলিটিটা আমাদের কেন দরকার। A knowledge on ductility of materials is important because it indicates to a designer the degree to which the structure will deform plastically before fracture. It specifies the degree of allowable deformation during fabrication operations. কোন একটা ফেব্রিকেশনের সময় এটা কতটুকু ডিফরমেশন এটা হতে পারে সেইটা অ্যালাউ করবে, সেটা জানা যায়, এবং ডিজাইনার জানতে পারে যে ফ্র্যাকচারের আগে মানে সেফটি ফ্যাক্টর কতখানি থাকছে, ইল্ডিং এর পরে কতক্ষণ পর্যন্ত মেটেরিয়াল আসলে সার্ভাইভ করতে পারবে, সেই ইন্ডিকেশনটাও হচ্ছে ডিজাইনার যিনি স্ট্রাকচারাল ডিজাইন করছেন তিনি সেই ইনফরমেশনগুলো এখান থেকে পায়। বা ফেব্রিকেশনের সময় কোনো একটা জিনিস তৈরি করছি তখনও এটা কতটুকু ডিফর্ম করতে পারবে, ডাকটিলিটি থেকে সেই ইনফরমেশনগুলো আমরা পাই। আরো ইনফরমেশন পাই আমরা এই স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম থেকে, যে মেটেরিয়াল কতখানি টাফ। টাফনেসটা কি? এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক আ ইউনিট ভলিউম অফ মেটেরিয়াল, যে কতটুকু এনার্জি প্রয়োজন হয় যদি আমরা একটা মেটেরিয়ালকে ভাঙতে চাই, ব্রেক করতে চাই। দেখো এই যে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামের নিচে যে এরিয়াটা আছে সেটাকে যদি আমরা ধরি, এই যে এখানে গ্রিন এরিয়া, ব্লু এরিয়া, এই যে পিঙ্ক এরিয়াটা আছে, এই যে it can be approximated by the area under the stress strain curve up to the point of fracture. ফ্র্যাকচার পর্যন্ত স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামের নিচে যে এরিয়াটা আছে সেটা হচ্ছে ইন্ডিকেট করে যে মেটেরিয়ালটা কতখানি টাফ। এখন দেখো এইটাও এই যে এটা ব্রিটল,
এটার টাফনেস কম, এই যে স্মল টাফনেস মানে এরিয়াটা কম, আবার হলো এই যে এই মেটালটা গ্রিন যেটা সেটা অনেকটা এরিয়া, সো এটা টাফনেসটা বেশি। আবার পলিমার কিন্তু অনেক ডিফর্ম করছে কিন্তু টাফনেস কম, কারণ এরিয়াটা এই স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামের নিচে কম কম্পেয়ার টু এটা কম্পেয়ার করা হচ্ছে। এই তিনটার মধ্যে যদি কম্পেয়ার করি, এখানে ডিফরমেশন বেশি হচ্ছে, অনেক ইল্ডিং হচ্ছে, সরি ইল্ডিং এর পরে অনেক ডিফরমেশন হচ্ছে এখানে। তোমার অনেকটা, এটা আবার স্ট্রেস কম নিচ্ছে, কম স্ট্রেসেই ও অনেক ডিফর্ম করে যাচ্ছে। এটা আবার সিরামিক মেটেরিয়াল, এটা আবার অনেক স্ট্রেস নিচ্ছে কিন্তু কোনো ডিফর্ম করছে না। আর মেটাল গুলো যেটা হচ্ছে তোমার স্ট্রেস হয়তো সিরামিক্স এর মতন অতটা নিচ্ছে না, লোডটা অতটা নিচ্ছে না, তার আগেই ইল্ডিং শুরু হচ্ছে কিন্তু সে ইল্ড করছে বা ডিফর্ম করছে আবার অনেকখানি। তাইলে এই যে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামের নিচে যে এরিয়া, সেটা ইন্ডিকেট করে যে মেটেরিয়াল কতখানি টাফ। এটার স্ট্রেংথ অনেক বেশি হতে পারে কিন্তু এটা ব্রিটল হতে পারে, আবার এটা অনেক ডিফর্ম করতে পারে, পার্সেন্টেজ ইলংগেশন অনেক বেশি হতে পারে কিন্তু এটার স্ট্রেস কম নিতে পারে। তো এই দুটার কোনোটাই টাফ না কম্পেয়ার টু মেটালস, যেটা স্ট্রেসও মোটামুটি একটা অ্যামাউন্ট নেয় এবং অনেকটা ডিফর্মও করে। তাহলে টাফনেস হচ্ছে মেটেরিয়ালের আরেকটা প্রপার্টি, যেটা আমরা এই ইয়ে থেকে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম থেকে এই প্রপার্টিটা সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামের আমরা অনেক কিছু জানতে পারলাম, যে মেটেরিয়ালের ইলাস্টিসিটি কি, ইল্ড পয়েন্ট কি, ইল্ড স্ট্রেংথ কি, যখন ইল্ড স্ট্রেংথ না থাকবে তখন আমরা কিভাবে বের করব। আমরা স্ট্রেইনের একটা পার্সেন্টেজ নিয়ে একটা প্যারালাল লাইন ড্র করে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামকে সেই লাইনটা যেখানে কাট করবে সেটাকে বলবো প্রুফ স্ট্রেংথ। যখন হলো শার্প ইল্ড পয়েন্ট কোনো স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামে দেখা যাচ্ছে না, তখন আমরা প্রুফ স্ট্রেংথের সাহায্যে ইল্ড স্ট্রেংথটা বের করতে পারি। এরপরে আমরা জানতে পারি যে ওইখানে যে ইল্ডিং হচ্ছে, স্ট্রেইন হার্ডেনিং হচ্ছে, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ কতটা লোড আসলে নিতে পারে টেনসাইল লোড ওই মেটেরিয়ালটা। একটা সময় গিয়ে ফ্র্যাকচার হচ্ছে, কারণ আলটিমেট টেনসাইল স্ট্রেংথের পরে মেটেরিয়ালে শুরু হচ্ছে নেকিং এর সময় ছোট ছোট পোর গুলো একসাথে হচ্ছে, সে ক্রস সেকশনাল এরিয়াটা কমিয়ে দিচ্ছে, মেটেরিয়াল আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে এবং সে কম লোডেই আলটিমেটলি ফ্র্যাকচারের দিকে চলে যাচ্ছে। এবং এখান থেকে আমরা আরো কিছু ইনফরমেশন জানলাম যে ডাকটিলিটি কি, মেটেরিয়ালের ডাকটিলিটি কিভাবে ক্যালকুলেট করি, টাফনেস কি, টাফনেসটা আমরা দু তিনটা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম দেখে কিভাবে টাফনেসটা কম্পেয়ার করতে পারি, কোন মেটেরিয়ালকে আমরা টাফ বলবো, কোনটা বেশি টাফ কোনটা কম টাফ, এই ইনফরমেশন গুলো আমরা অনেক কিছু স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম থেকে পেলাম। এবং এই স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। এরপরে আমরা আসছি হার্ডনেস, এটা আরেকটা মেকানিক্যাল প্রপার্টি। হার্ডনেসটা হচ্ছে, তুমি মনে করো একটা সারফেসকে, একটা মেটেরিয়ালের সারফেসকে কিছু তার মধ্যে ইনডেন্ট করতে চাচ্ছ, কিছু তুমি একটা জিনিস মনে করো এর ভেতরে ঢোকাতে চাচ্ছ, তখন সে কতটা রেজিস্ট করতে পারে। একটা মেটেরিয়ালের সারফেস তুমি যদি অন্য একটা কিছু এর ভেতরে ইনডেন্ট করতে চাও, তাহলে সে কতটা রেজিস্ট করতে পারে সেটা হচ্ছে হার্ডনেস। হার্ডনেস ইজ রেজিস্ট্যান্স টু পার্মানেন্টলি indenting the surface. Large hardness means resistance to plastic deformation or cracking in compression, better wear properties. এখানে যে জিনিসগুলো আছে সেইগুলো আমরা একটু পরে আসছি। এটা হচ্ছে তোমার হার্ডনেস কিভাবে মেজার করে সেটা আমি একটু পরে এই ছবিটাতে এখনই আসছি। তার আগে আমরা দেখি যে হার্ডনেস আসলে মানে মেটেরিয়াল কতটা হার্ড, তুমি তো তাকাই দেখে বলে দিতে পারবা না যেটা কতটা হার্ড, একটা আইডিয়া করতে পারো, কিন্তু কতটা হার্ড কিভাবে জানবো, অনেক আগে কিভাবে জানতো যে হার্ডনেসটা কিভাবে ক্যালকুলেট করতো। এবং এখনো এই পদ্ধতিটা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করে, যেটা হচ্ছে মোজ হার্ডনেস স্কেল। এটা একটা একজনের নাম অনুসারে এই হার্ডনেস স্কেলটা করা হয়েছে। এখানে কি করেছে, 10টা তোমার মেটেরিয়াল এখানে রেখেছে,
দেখো সিরিয়ালি আছে ট্যাল্ক, জিপসাম, ক্যালসাইট, ফেলডস্পার, অ্যাপাটাইট, অর্থোক্লেজ, কোয়ার্টজ, টোপাজ, কোরান্ডাম, ডায়মন্ড। এরকম 10টা জিনিস রেখেছে এবং তোমরা একটু হয়তো ধারণা করতে পারছো সবচেয়ে সফট হচ্ছে এখানে ট্যাল্ক আর সবচেয়ে হার্ড হচ্ছে ডায়মন্ড। আগে যেটা করতে হবে, এটা মনে রাখার জন্য একটা ছোট ফর্মুলা নিচে আছে। 2 জার্মান ক্যাপ্টেন্স ফায়ার্ড অ্যান ওল্ড ফিন টু ক্রুয়েল ডেথ। প্রতিটার ফার্স্ট যদি আমরা লেটারটা নেই তাহলে আমরা ট্যাল্ক, জিপসাম, ক্যালসাইট, ফেলডস্পার, অ্যাপাটাইট, অর্থোক্লেজ, কোয়ার্টজ, টোপাজ, কোরান্ডাম, ডায়মন্ড এরকম ভাবে জিনিসটা মনে রাখতে পারি। যদিও এটা খুব জরুরি না মনে রাখাটা, এটা একটা ছোট্ট ফর্মুলা, মজার জিনিস, সেজন্য এখানে দিয়েছি। আচ্ছা, এখন যেটা হলো এই কি করতো আগে মানুষ এই হার্ডনেসটা বোঝার জন্য কি করতো, মনে করো যে স্ক্র্যাচ করতো। হ্যাঁ, মানে তোমার কাছে মনে করো একটা রক আছে, তুমি সেটার হার্ডনেসটা জানতে চাচ্ছ যেটা কতটা হার্ড। তখন কি করতো, এই যে 1 থেকে 10 পর্যন্ত এই মেটেরিয়াল গুলো আছে, সেই মেটেরিয়াল গুলো থাকতো, সেগুলা দিয়ে যেটার হার্ডনেস তুমি চাচ্ছ সেটার উপরে স্ক্র্যাচ ফেলার চেষ্টা করতো। দেখা যেত হয়তো প্রথমটা দিয়ে স্ক্র্যাচ পড়ে গেছে, তখন তারা বলতো যে এটার হার্ডনেস ট্যাল্কের চাইতে কম। যদি দেখা যেত না প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা দিয়েও স্ক্র্যাচ পড়ে নাই, চতুর্থটা দিয়ে স্ক্র্যাচ পড়েছে, তখন বলা হতো এটার হার্ডনেস ক্যালসাইটের চেয়ে বেশি, ফেলডস্পারের চাইতে কম। এরকম ভাবে একটা কম্প্যারিজন করে a qualitative and somewhat arbitrary hardness system that measures the ability of one material to scratch another that is softer. তোমার একটা মেটেরিয়াল আরেকটা মেটেরিয়ালকে স্ক্র্যাচ করে কিনা সেইটা দেখে তোমার হার্ডনেস মেজার করতেছে। এটা হচ্ছে এক ধরনের কোয়ালিটেটিভ মেজারমেন্ট। এটা কোনো ডেটা দেয় না আমাদেরকে যে হার্ডনেস এর ভ্যালু হচ্ছে এত, মানে এটার ভ্যালু হচ্ছে তোমার 100 বা 200 বা এরকম কোনো কিছু দেয় না। এটা একটা কোয়ালিটেটিভ মেজারমেন্ট। এটা খালি কম্পেয়ার করে যে এটার চাইতে অ্যাপাটাইটের চাইতে হার্ডনেস বেশি, অর্থোক্লেজের চাইতে কম, এরকম ভাবে একটা কম্প্যারিজন করে। যেমন এখানে যদি ট্যাল্ক, এটা সি হবে, এটা টিএল কে হয়ে গেছে। ট্যাল্ক হচ্ছে সফটেস্ট আর ডায়মন্ড হলো হার্ডেস্ট, এবং এই গ্রেডেশন কিন্তু আনইভেন। মানে যদি কোনোটা তোমার ডায়মন্ডের মতন হার্ড হয়, যার মানে এটা না যে সেটা অ্যাপাটাইটের চাইতে ডাবল তার হার্ডনেস, এরকম না। এটার কোনো ইভেন ডিস্ট্রিবিউশন না। এটা আগের দিনের মানুষ এটা 10টা মেটেরিয়ালকে এখানে ঠিক করেছে যে হার্ডনেস যখন আমরা ডিটারমিন করবো, আমরা এগুলা দিয়ে স্ক্র্যাচ করে করে দেখবো যে কোনটা দিয়ে স্ক্র্যাচ পড়ে। এই পদ্ধতিটা এখনো ব্যবহার করা হয়। যখন মনে করো মাইনে যায়, কোন একটা খনিতে যাচ্ছে, তখন কি করে, এরকম এই 10টা মেটেরিয়ালের একটা সেট থাকে, তখন মিনারেলের হার্ডনেস, ওই মাইনে যে মিনারেল গুলো আছে সেটার হার্ডনেস জানার জন্য এই পদ্ধতিটা ইউজ করে। Extensively used to determine the hardness of minerals. The unknown mineral which hardness is to be determined is scratched with another mineral of known hardness. If the mineral can be scratched by the known mineral, then the hardness of the mineral will be less than that of the known mineral. এরকম ভাবে আগের দিনের মানুষ তোমার হার্ডনেস বের করতে। এবং এখনো তোমার হচ্ছে, যদি আমরা মনে করি যে ইয়েতে কি বলে, মাইনের কাছে গিয়ে যদি হার্ডনেস, মিনারেল গুলোর হার্ডনেস বের করার প্রয়োজন হয়, তখন এই পদ্ধতিতে করা যেতে পারে। এটা ছিল কোয়ালিটেটিভ হার্ডনেস মেজারমেন্ট। এখন যদি আমরা কোয়ান্টিটেটিভ হার্ডনেস বলি, যে একটা ভ্যালু চাই, আমি এরকম কম্প্যারিজন চাই না, কারণ এখন তো অনেক ডেটা দরকার হয় যেখানে একদম স্পেসিফিক ভ্যালু, অনেক সূক্ষ্ম রেঞ্জে তোমার এই ভ্যালুগুলো দরকার হয়। বা একটা গ্রেইনের হার্ডনেস যদি আমরা চাই, আমরা যে গ্রেইন দেখেছিলাম যেটা কিনা খালি চোখে দেখা যায় না, যেটা মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, যদি আমরা এরকম একটা পার্টিকুলার গ্রেইনের হার্ডনেস চাই, বা আমরা যদি ঠিক আছে মাইক্রো লেভেলে না, আমরা ম্যাক্রো লেভেলে একটা হার্ডনেস ভ্যালু চাই, সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটেটিভ দিয়ে আসলে খুব একটা লাভ হয় না, তখন আমাদের কোয়ান্টিটেটিভ হার্ডনেস টেস্ট করার দরকার হয়। এই কোয়ান্টিটেটিভ হার্ডনেস টেস্ট করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে।
যেটার কথা আমি একটু আগেই বললাম যে এই ছবিটাতে আছে এখানে, যেমন দেখো একটা টেস্টের নাম হচ্ছে ব্রিনেল হার্ডনেস টেস্ট। এই টেস্টগুলো আমরা আমাদের সেশনালে দেখবো, হার্ডনেস টেস্ট। হ্যাঁ, ব্রিনেল হার্ডনেস টেস্ট, ভিকার্স হার্ডনেস টেস্ট, নুপ হার্ডনেস টেস্ট, রকওয়েল অ্যান্ড সুপারফিশিয়াল রকওয়েল হার্ডনেস টেস্ট। মোটামুটি এই ৩-৪ রকমের তোমার হার্ডনেস টেস্ট করা হয়, যেখানে তোমার ভিকার্স আর নুপ এই দুটা হচ্ছে মাইক্রো হার্ডনেস। মাইক্রো হার্ডনেস মানে আমরা বুঝছি যে মাইক্রো লেভেলে গিয়ে মাইক্রোস্কোপের নিচে যেই আমরা মাইক্রোস্কোপের নিচে যে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি, মাইক্রো স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি, যেটা নর্মাল স্ট্রাকচারের চাইতে অনেকটা ম্যাগনিফাইড, 100 গুণ বা 200 গুণ বা 1000 গুণ ম্যাগনিফাইড আমরা একটা পার্টিকুলার জায়গার হার্ডনেস দেখতে চাই। তোমরা একটু ইমাজিন করতে পারছো, মনে করো যে আমরা কোনো একটা সারফেস হার্ডেনিং করেছি। হ্যাঁ, একটা মেটেরিয়ালের সারফেসকে আমরা হার্ড বানিয়েছি, শুধু সারফেসকে, তোমার হলো পুরো মেটেরিয়ালটাকে হার্ড করিনি, শুধু সারফেসটাকে হার্ড করলেই হয়ে যায়। এখন সারফেসটা কতটা হার্ড হলো সেটা আমরা কিভাবে জানতে পারবো? যদি আমরা ছোট্ট একটা জায়গায় শুধু সারফেসের ওই জায়গাটায় যদি আমরা হার্ডনেস ক্যালকুলেট করি, আর যদি আমরা মনে করো যে বড় একটা ইন্ডেন্টার দিয়ে আমরা হার্ডনেস নিতে যাই, তখন দেখা যাবে হার্ডনেসের ভ্যালুটা ওই সারফেস বাদ দিয়েও অন্য জায়গায়ও চলে যাচ্ছে, তখন হলো আমরা রিয়েল ভ্যালুটা পাবো না। সেজন্য কোনো কোনো ক্ষেত্রে মাইক্রো হার্ডনেস টেস্ট করার প্রয়োজন হয়। আমরা যখন সেশনালটা দেখবো তখন হয়তো আরেকটু ক্লিয়ার হবে। বা মনে করো তুমি কোথাও একটা কোটিং করেছো, কোটিং আমরা পেইন্ট করেছি, পেইন্টের হার্ডনেসটা যদি জানতে চাও বা কোটিং এর হার্ডনেসটা যদি জানতে চাও, মনে করি ইলেকট্রোপ্লাইটিং করেছো, একটা উপরে একটা লেয়ার দিয়েছো, সেই লেয়ারের হার্ডনেসটা যদি জানতে চাও, তখন ওই মাইক্রো লেভেলে হার্ডনেস টেস্ট করা হয়। আর যদি না, একটা ওভারঅল একটা এমনি একটা মেটেরিয়াল, একটা স্টিলের রড আছে বা একটা সিরামিক্স এর একটা টাইলস আছে বা একটা প্লেট আছে বা একটা শীট আছে, বড় জিনিস, সেটার হার্ডনেস জানতে চাচ্ছ, তখন হলো তোমার ব্রিনেল বা রকওয়েল এগুলাতে করা যায়। তখন যদি আমরা একটু বড় ইন্ডেন্টারও ইউজ করি তখন অসুবিধা নাই। এখানে দেখো আমরা ব্রিনেল হার্ডনেস টেস্টে ইউজ করছি 10 মিলিমিটার স্ফিয়ার অফ স্টিল অর টাংস্টেন কার্বাইড। এই যে এরকম একটা বলের মতন ইউজ করছি। হার্ডনেস টেস্টিং যে মেশিনটা তোমরা দেখবা সেশনের সময়, ওইটার ভিতরে এই বলটা লাগানো থাকে। আমরা স্যাম্পলটাকে নিচে রাখি, তারপরে এই এরকম একটা ভারী একটা টাংস্টেন কার্বাইড বা একটা খুব স্ট্রং একটা বল, মানে যেটার হার্ডনেস বেশি, এরকম একটা মেটেরিয়ালের একটা স্ফিয়ার শেপের একটা ইন্ডেন্টার এখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। যদি এটা সফট হয় তাহলে কি হবে, এই বলটা অনেকটা ঢুকে যাবে, আর যদি এটা হার্ড হয় তাহলে বলটা অল্প ঢুকবে, এই স্ফিয়ারটা অল্প ঢুকবে, তাই তো? একটা হতে পারে যে খুব সফট মেটেরিয়াল, তুমি উপর থেকে লোড দিচ্ছ এই বলটার উপর দিয়ে, এরকম একটা স্ফিয়ারের উপর দিয়ে, দেখা 10 মিলিমিটার স্ফিয়ার, এটাকে তুমি লোড দিচ্ছ, এটা অনেকটা ঢুকে গেল, পুরাটাই ঢুকে যেতে পারে যদি মেটেরিয়াল খুব সফট হয়। আর যদি না, মেটেরিয়ালটা খুবই হার্ড, এরকম হতে পারে যে ঢুকলোই না বা খুবই সামান্য ঢুকলো। এরপরে যখন তুমি স্ফিয়ারটা সরিয়ে নেবে, বলটা যখন সরিয়ে নিবে, তখন এই জায়গায় কি থাকবে, একটা ইন্ডেন্টেশন থাকবে, তাই না? একটু গর্ত মতো হয়ে থাকবে, বুঝতে পারছি? যখন আমরা ইন্ডেন্ট করব তারপরে যখন সরিয়ে নেব, তখন ওই জায়গায় একটা গর্ত হয়ে থাকবে। গর্তটা যত বেশি হবে, মেটেরিয়াল কি তত বেশি হার্ড নাকি সফট বলো? হ্যাঁ, যত বেশি সফট হবে, যত বেশি গর্ত হবে তত বেশি মেটেরিয়ালটা হচ্ছে সফট। তো এইটা হচ্ছে, যদি আমরা বিভিন্ন টেকনিক আছে, ব্রিনেল আছে, রকওয়েল আছে, বিভিন্ন শেপের বল আছে, স্ফিয়ার শেপ হতে পারে, এরকম একটা কোন শেপ হতে পারে। হ্যাঁ, এটা বিভিন্ন সাইজের আছে বল, ছোট বড় বিভিন্ন সাইজের আছে, এবং এগুলো এখন সব ডিজিটাল মেশিন, এগুলা ক্যালকুলেট নিজে নিজে এই হার্ডনেসটা ক্যালকুলেট করে ফেলে, এই ফর্মুলাটা ভেতরে দেয়া আছে। আগে আমরা যেটা করতাম ম্যানুয়ালি, আমরা নিজেরাই করেছি, ম্যানুয়ালি হার্ডনেস গুলো মেজার করেছি, কিছুই না, লোড আর এই যে ডায়ামিটার হচ্ছে তোমার বলের ডায়ামিটার, আর ছোট ডিটা হচ্ছে তোমার এই যে ইমপ্রেশনটা হলো, যেই ইন্ডেন্ট করার ফলে যে গর্তটা হলো সেটার যে ডায়ামিটার,
সেটা বসিয়ে খুব সহজেই এই হার্ডনেস ভ্যালুটা ক্যালকুলেট করা যেত, যে কতটা লোড দেওয়া হয়েছে, এই বলটার ডায়ামিটার কত এবং ইন্ডেন্টেশনের ডায়ামিটারটা কত, সেইটা থেকে আমরা এই এটা ক্যালকুলেট করতে পারতাম। এবং এটার পরে যে ভ্যালুটা আমরা পাই, মনে করো আমরা পেলাম 100, তখন আমরা বলি যে এটার হার্ডনেস হচ্ছে 100 BHN, ব্রিনেল হার্ডনেস নাম্বার, BHN 100 BHN এভাবে বলা হয়। তারপরে মনে করো ভিকার্সে আমরা মেজার করেছি একই রকম ভাবে একটা, এই যে মনে করো এরকম একটা ইমপ্রেশন তৈরি হয়েছে, গর্ত হয়েছে, যে এরকম একটা ডায়মন্ড পিরামিড দিয়ে আমরা গর্ত করেছি, করে এরকম একটা ইমপ্রেশন তৈরি হয়েছে, এই যে এরকম, তখন এই দুইটা ডায়ামিটার মেজার করে, এই ডায়ামিটারটা আর এই ডায়ামিটারটা মেজার করে আমরা এখান থেকে HV দিয়ে ভিকার্স হার্ডনেস ভ্যালুটা বের করতে পারি। এখানে একটা ফর্মুলা আছে, লোড আছে, নিচে হচ্ছে এই যে দুইটা D1 হ্যাঁ, দুইটা ডায়ামিটার স্কোয়ার, D1 ইন্টু D1 এভাবে করে। এবং এখন যেটা ডিজিটাল মেশিনে সরাসরি এই যে ভিকার্স হার্ডনেস ভ্যালুটা বের করে, এটাকে HBও বলে, ব্রিনেল হার্ডনেস নাম্বার কি BHN কে HBও বলে। HB দেখলেও আমরা বুঝবো যে এটা হচ্ছে ব্রিনেল হার্ডনেস ভ্যালু। আর HV বলে ভিকার্স হার্ডনেস, আবার অথবা VHN ও বলে, ভিকার্স হার্ডনেস নাম্বারও বলে, আবার HV দিয়েও এটাকে রিপ্রেজেন্ট করে। এরকম আরো আছে, তোমার নুপ মাইক্রো হার্ডনেস আছে। আমরা ভিকার্স তো দেখবো, আমাদের সেশনালি ভিকার্স দেখবো, আমাদের নুপ নাই, আমাদের ভিকার্স মাইক্রো হার্ডনেস টেস্টার আছে, সেজন্য এটা দেখবো। ব্রিনেলটা দেখবো, আর আমরা রকওয়েল হার্ডনেস টেস্টার দেখবো। রকওয়েলও হচ্ছে ম্যাক্রো হার্ডনেস, মানে এই দুটা মাইক্রোর জন্য, আর ব্রিনেল আর রকওয়েলটা হচ্ছে ম্যাক্রো, মানে একটু বেশি জায়গার তোমার হার্ডনেসটা মেজার করে। এরকম বিভিন্ন লোড দেয়া যেতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বল ইউজ করা যেতে পারে। এগুলো হচ্ছে শেপ অফ ইন্ডেন্টেশন, সেইখান থেকে ইন্ডেন্টর হচ্ছে এই যে এগুলা দিয়ে ইন্ডেন্ট করা হয়, এবং ক্যালকুলেট করার কিছু ফর্মুলা আছে যেখান থেকে আমরা এই হার্ডনেস ভ্যালুটা বের করতে পারি। তাহলে কোয়ান্টিটেটিভ হার্ডনেস টেস্টের ক্ষেত্রে আমাদের কি হয়? A small indenter is forced into the surface of a material to be tested under controlled conditions of load and rate of application. এই যে একটা স্মল ইন্ডেন্টার আমরা একটা সারফেসে ঢুকিয়ে দিচ্ছি, এই যে এটা মনে করো মেটেরিয়ালের সারফেসটা, সেখানে আমরা ইন্ডেন্ট করছি, ঢুকিয়ে দিচ্ছি। তারপরে কি হচ্ছে, the depth or size of resulting indentation is measured and converted into a hardness number. যে কতটা ইন্ডেন্ট করলো, ডেপথ অর সাইজ অফ রেজাল্টিং ইন্ডেন্টেশন, সেটা মেজার করে কনভার্ট করা হয় একটা হার্ডনেস নাম্বারে। এটা মেশিন নিজেও করতে পারে, অথবা আমরা ম্যানুয়ালিও এটা করতে পারি। The softer the material, the larger and deeper the indentation and the lower the hardness number. এটা এখন আমরা বুঝি যে মেটেরিয়াল যত সফট হবে ইন্ডেন্টেশন তত বড় হবে বা তত ডিপ হবে, এবং হার্ডনেস ভ্যালুটা আসলে তত কম হবে। Measured hardness is only relative and care should be taken when comparing values determined by different techniques. আমরা রকওয়েলেও হার্ডনেস মেজার করতে পারি বা ব্রিনেলেও হার্ডনেস মেজার করতে পারি। হ্যাঁ, রকওয়েল থেকে যদি আমরা ভ্যালু পাই মনে করে 100 পেলাম, আর রকওয়েলে আবার ব্রিনেলে পেলাম মনে করো 200, তখন দুইটার মানে এটার মানেই যে 100 থেকে 200 বেশি এরকম না। এই রকওয়েল আর ব্রিনেল যেহেতু দুই পদ্ধতিতে বলটা আলাদা বা ইন্ডেন্টেশনের বিষয়টা আলাদা, সেজন্য যখন আমরা ডিফারেন্ট টেকনিকে হার্ডনেস মেজার করব, কেউ হয়তো রকওয়েলে করেছে, কেউ ব্রিনেলে করেছে, তখন এটা কনভার্ট করে নেওয়া যায়। রকওয়েল ভ্যালুটাকে ব্রিনেলে কনভার্ট করা যায়, বা ব্রিনেল ভ্যালুটাকে রকওয়েলে কনভার্ট করে এরপরে আমরা কম্প্যারিজনটা করব। এটা কেয়ারফুল থাকতে হবে যে কে কোন মেথডে আসলে হার্ডনেসটা বের করেছে। একই রকম ভাবে কেউ যদি ভিকার্সে করে, আবার কেউ যদি নুপে করে, তাহলে সেক্ষেত্রেও কম্প্যারিজনটা খেয়াল করে করতে হবে। তো এই হচ্ছে আমাদের, এটার শেষে আমি কিছু সামারাইজ করেছি মেকানিক্যাল প্রপার্টি কিছু মেটেরিয়ালের। এটা তোমরা এমনি দেখতে পারো, এখানে বলার কিছু নাই, কিছু ডেটা আছে, সেটা তোমরা দেখে নিও। ওটা মেমোরাইজ করতে হবে না, তোমাদের আইডিয়ার জন্য কিছু ডেটা দিয়েছি। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো।
ম্যাম খুব বেশি পরিমাণে ব্রিটল যে ম্যাটেরিয়াল গুলা ওগুলোর জন্য ম্যাম হার্ডনেসটা কিভাবে ম্যাম? ওটার জন্য হার্ডনেস হ্যাঁ ম্যাম, ওইটা কিভাবে মানে কাউন্ট করা হয় ম্যাম? এস ওটা খুবই ব্রিটল, ওটা তো ম্যাম আমরা যদি কোনো কিছু পেনিট্রেট করি তাহলে তো ম্যাম ওটা ভেঙে যাওয়ার কথা। হার্ডনেসটা তোমার মেজার করা হয় খুব অল্প জায়গায়। হ্যাঁ, তোমার খুবই অল্প জায়গায় মেজার করা হয়, তো যেরকম ভাবছো সেরকম হবে না। ওই জায়গাটায় মনে করো যে একটা বড় সারফেস এরিয়া, তার মধ্যে একটা সুই জাতীয় জিনিস দিয়ে তুমি ইন্ডেন্ট করছো, বুঝতে পারছি? মনে করো তোমার মোবাইল ফোনটা, হ্যাঁ জি ম্যাম। মনে করো মোবাইল ফোনটা খুব ব্রিটল, বা একটা টাইলস খুবই ব্রিটল, তাই না? টাইলসের যদি তুমি কম্প্রেশন টেস্ট করতে যাও তাইলে টাইলস সহজে ভেঙে যাবে। হ্যাঁ, মানে ওই যে যেভাবে লোডটা পাচ্ছে, মানে বড় এরিয়াতে পাচ্ছে। কিন্তু যখন তুমি হার্ডনেস মেজার করতে যাচ্ছ, তখন তুমি মনে করো একটা ছোট্ট সুই বা একটা 10 মিলিমিটার বা 5 মিলিমিটার একটা জিনিস দিয়ে ওখানে ইন্ডেন্ট করছো। হ্যাঁ, তখন ওখানে ওই ইফেক্টটা পড়বে না। মানে যেটা কিনা বড় একটা জিনিস দিয়ে যদি লোড দিলে যেরকম হতো, এখন সেখানে সেই ইফেক্টটা পড়ছে না। একটা বড় সারফেসের উপরে তুমি ছোট্ট একটা জায়গায় লোড দিচ্ছ। হ্যাঁ, তারপরেও যদি তোমার সেরকম হয়, মনে করো এটা যদি চক হয়, হ্যাঁ চকের মতন একটা জিনিস যদি হয়, হ্যাঁ সেটা হতে পারে। চকের মতন একটা জিনিসকে যদি তুমি হার্ডনেস নিতে যাও তখন সেটা ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আমরা মাইক্রো হার্ডনেস নিব, আরো অল্প লোড দিতে পারবো। তুমি অনেক অল্প লোড দিবা। জি ম্যাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ। মানে একটা কোটিং এরও আমরা হার্ডনেস নিতে পারি। হ্যাঁ, একটা কোটিং, একটা সারফেসেরও হার্ডনেস নিতে পারি। খুব অল্প জায়গায় অল্প লোড দিয়ে আমরা হার্ডনেস নিতে পারি। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি, যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে। আর ম্যাম রেকর্ডিং গুলো দিলে ভালো হইতো ম্যাম, এখন হ্যাঁ, পড়া সেটা তো আমি কি করব বলো, ওটা তো কিছুতেই আপলোড হচ্ছে না। এখন তোমরা ওই যে বললাম, তোমরা যদি কেউ আশেপাশে থাকো তোমরা এসে এটা